তিন দিন জনগণকে জিম্মি করে বাড়লো ভাড়া। বাসে উঠলেই দিতে হবে 10 টাকা, লঞ্চে 25। ধর্মঘট প্রত্যাহার পরিবহন ও লঞ্চ মালিকদের। দূরপাল্লার ভাড়া বৃদ্ধি পেয়েছে 27%। সর্বনিম্ন ভাড়াটা হলো বাস্তবতা নিরিখে 10 টাকা এবং 8 টাকা করেছি। প্রথম 100 কিলোমিটারের জন্য আমরা 2 টাকা 30 পয়সা করছি। দাবিতে এখনো অনড় ট্রাক মালিকরা। যতক্ষণ পর্যন্ত ডিজেলের এই মূল্য প্রত্যাহার করা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের পণ্যবাহী গাড়ি চলবে না। বাড়তি ভাড়া চাপিয়ে দেয়ায় ক্ষোভ ঝেড়েছেন সাধারণ মানুষ। বাড়তি ভাড়াটা এটা জনগণের পুরো একটা বোঝা চাপ হয়ে গেছে। সাধারণ মানুষই ভুক্তভোগী হবে, আর কেউ না। যাইতে হবে, আমি তো হেঁটে যেতে পারবো না এয়ারপোর্ট। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের মানুষকে উন্নত জীবনের স্বাদ দিয়েছে আওয়ামী লীগ, আর কেউ পেছনে নিতে পারবে না বাংলাদেশকে। লন্ডন দূতাবাসে ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী। প্রায় 1 মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বায়োপসি রিপোর্টে মেলেনি ক্যান্সারের উপাদান। এবং কমিউনিটি ক্লিনিকে করোনার গণটিকা কর্মসূচিতে ব্যাপক সাড়া। দ্বিতীয় দিনেও উপচে পড়া ভিড়। 2022 সালে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরার আশা মন্ত্রীর। টানা 3 দিন সাধারণ মানুষকে জিম্মি করে বাড়ানো হলো বাস ও লঞ্চ ভাড়া। বাসের সর্বনিম্ন 8 টাকা নির্ধারণ করে মহানগরে প্রতি কিলোমিটার 2 টাকা 15 পয়সা, আর দূরপাল্লার ক্ষেত্রে 1 টাকা 80 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর লঞ্চে 18 টাকা থেকে 1 লাফে বাড়ানো হলো 25 টাকা। এরপরই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন পরিবহন ও লঞ্চ মালিকরা। তবে বাড়তি ভাড়ার জন্য ক্ষোভ ঝেড়েছেন সাধারণ মানুষ। গত 5 অক্টোবর শুক্রবার ভোর থেকে বাস মালিক সমিতি সারা দেশে হঠাৎ করেই বন্ধ করে দেয় সকল ধরনের গণপরিবহন। সেই সঙ্গে বন্ধ হয় পণ্যবাহী যান চলাচল। এমন সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে সড়কে চলাচলে। সরকারি চাকুরির পরীক্ষা, নানা একাডেমিক পরীক্ষা সহ বিভিন্ন কাজে যারাই বাইরে বের হয়েছেন পথে পথে পড়তে হয়েছে সীমাহীন দুর্ভোগে। নানা মহল থেকে সমস্যা সমাধানের আহ্বান জানানো হলেও 3 দিন পর রোববার সকাল থেকে বাস মালিক সমিতির সাথে বৈঠকে বসে বিআরটিএ। টানা 7 ঘন্টা বৈঠক শেষে মহানগরে প্রতি কিলোমিটার 2 টাকা 15 পয়সা আর দূরপাল্লায় 1 টাকা 80 পয়সা করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বাংলা মোটর থেকে কোনো যাত্রী উঠে ফার্মগেট যেতে চাইলে 2.4 কিলোমিটার দূরত্বে তাকে গুনতে হবে 10 টাকা। এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। এই দাম বাড়ানোর কারণে আমাদের আরো ম্যাসিভ প্রবলেম হবে, কারণ প্রত্যেকটা জায়গায় আর প্রত্যেকটা জিনিসে আরো দাম বাড়বে। আমাদের আয় সীমিত, এখন লাগামহীন হবে, সবকিছু বাড়তে থাকে। সাধারণ মানুষ আমাদের তো আর অন্য কোনো ওয়ে নাই যে এটাকে সামাল দিয়ে আমরা চলতে পারবো। হয়তো খাওয়া কমে দিতে হবে, আর তো কোনো উপায় নেই। আমি তো হেঁটে যেতে পারবো না এয়ারপোর্ট। বৈঠকে সিএনজি চালিত বাস বৃদ্ধি ভাড়ার আওতায় আসবে না বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। তবে তা মানতে নারাজ মালিক পক্ষ। আমার মনে হয় এই ভাড়ার মধ্যে তেলের দামের বিষয়টা আসেও নাই। আমরা তেলের দাম সহ যদি ধরি তাহলে সেটা ভাড়া আরও অনেক বাড়ে। বাসের মালিকদেরকে অনুরোধ করব, আজকে এখন থেকে ধর্মঘট প্রত্যাহার করে দেশের স্বাভাবিক অবস্থা যেন হয়। সিএনজি চালিত যে বাসগুলো আছে সেগুলা এই ভাড়া বৃদ্ধি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সর্বনিম্ন ভাড়াটা হলো যে আগে ছিল 60 টাকা 5 টাকা, বড় বাসে 7 আর মিনি বাসে 5 টাকা। সেটা আমরা এখন একটা বাস্তবতা নিরিখে 10 টাকা এবং 8 টাকা করেছি। এদিকে রাতে বিআইডব্লিউটি এর সঙ্গে বৈঠক শেষে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করে মালিক পক্ষ। এক্ষেত্রেও তাদের দাবি অনুযায়ী বাড়ানো হয় 35% ভাড়া। প্রায় 8 বছর পরে এই ভাড়া সমন্বয়ের বিষয়টা সরকারিভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের 1 টাকা 70 পয়সাকে আমরা 60 পয়সা বাড়িয়ে প্রথম 100 কিলোমিটারের জন্য আমরা 2 টাকা 30 পয়সা করছি। আমি তাদেরকে অনুরোধ করব, এখন থেকে আপনারা এই ভাড়া অনুযায়ী জাহাজ পরিচালনা শুরু করেন।
এদিকে ধর্মঘট প্রত্যাহারের পরে স্বাভাবিক হয় সারা দেশের লঞ্চ চলাচল। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত কথা বলতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রাশেদ লিমন। যাচ্ছি তার কাছে। লিমন, মানুষ ছিল জিম্মি, আপনার রিপোর্টের এই প্রথম লাইনটি এরকমই ছিল এবং ধর্মঘট অবশেষে প্রত্যাহার হলো। আপনি কি বলবেন আসলে? আমার কাছে জিজ্ঞাসা করলে প্রথমে বলা উচিত, আপনি যে কথাটা বলেছেন রাব্বি, ধর্মঘট প্রত্যাহার হলো, আমি বলবো অবশেষে ভাড়া বাড়লো। কারণ বিষয়টা তো এরকমই। আমি দুটো বিষয় দেখেছি যে একদিকে যেমন লঞ্চের রাতের বেলা হলো, আবার সারা দিন ব্যাপী 7 ঘন্টার একটি বৈঠক ছিল বিআরটির সঙ্গে বাস মালিক কর্তৃপক্ষ। আমি পুরোটা সময় সেখানে ছিলাম। সেখানে যে পরিমাণ দর কষাকষি ছিল বা তাদের যে দাবি দেওয়া ছিল সব কিছু এনে, এখানে কিন্তু আসলে একটি বিষয় বরাবরই আমি দেখেছি খুব একটা বেশি প্রাধান্য পায় না। এখানে যে বাস মানে মূলত তেলের মূল্য বৃদ্ধির কারণেই তো এই অবস্থা, কিন্তু তেলের দাম কমানো হবে এই ধরনের কোনো কিন্তু বিষয় তাদের মধ্যে ছিল না। তারা কিন্তু ভাড়া বৃদ্ধি নিয়েই আসলে পুরোটা সময় ছিলেন। মূলত যাই হোক, সব কিছুর উপরে আসলে বাড়তি ভাড়ার যে বোঝাটা, চাপটা, এটা আসলে সাধারণ মানুষের উপরেই পড়ছে। এবং সেটি যদি বলি যে যখন এই বৈঠকে পরে সিদ্ধান্ত হলো, তারা কিন্তু এখনও দাবি করছেন যে এই যে বাড়তি ভাড়া যেটা বাড়ানো হয়েছে, এটা তাদের 2019 সালের একটি প্রস্তাবনা ছিল, সেটিরই একটি বর্ধিত অংশ। এখানে তেলের দাম বেড়েছে যে কারণে বাড়েনি, কারণ তারা যেটা দাবি করছে যন্ত্রাংশ ক্রয় বা অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলোর যে দাম বেড়েছে তার প্রেক্ষিতে তারা এই প্রস্তাবনা দিয়েছে। এখানে সঙ্গে এই বাড়তি যে দামটা, এর সঙ্গে তেলের কারণে যে বেড়েছে সেটার কোনো সম্পৃক্ততা নেই। তার মানে কোনো কারণে সরকার থেকে যেটা বলা হচ্ছে দাম আন্তর্জাতিক বাজারে দাম কমলে তেলের দাম কমতেও পারে, সেক্ষেত্রে কিন্তু এই যে বাস ভাড়া আর কমার সেই সম্ভাবনাটা কিন্তু নেই বললেই চলে। আমি যদি একটু দেখাতে চাই যে কি পরিমাণে ভালো দূরপল্লা বাসের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আগের ভাড়া ছিল প্রতি কিলোমিটারে 1.42 মানে 1 টাকা 42 পয়সা ছিল, সেটি কিন্তু আসলে এখন প্রায় 1 টাকা 80 পয়সা হয়েছে এবং বৃদ্ধির সংখ্যা মানে পরিমাণটা কিন্তু 27 ভাগ। আমাদের কিন্তু তেলের দাম বেড়েছে 23 ভাগ। তো এই ক্ষেত্রে কিন্তু এইটা 27 ভাগ। আবার যদি বলি মহানগরের যে বাস, অর্থাৎ রাজধানীর মধ্যে যে বাসগুলো চলে সেগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু আগে ছিল 1 টাকা 70 পয়সা, সেটি বেড়ে এখন 2 টাকা 15 পয়সা, অর্থাৎ এখানেও কিন্তু প্রায় 27% ভাগই বলা যায়, 26.5%। অর্থাৎ এখানেও কিন্তু সেই তেলের সঙ্গে সমন্বয় করার যে কথা বলছিল সেটি কিন্তু হয় না। আর প্রস্তাবনা, মূল যে প্রস্তাবনা, সেটি কিন্তু আরও বেশি ছিল। এছাড়াও যে আরেকটি মহানগরে যে মিনি বাস চলে, যদিও রাজধানী ঢাকায় মিনি বাসের সংখ্যা খুবই কম, সেখানেও কিন্তু আমরা দেখি যে আগের ভাড়া ছিল যেখানে 2 টাকা 60 পয়সা, অর্থাৎ বড় বাসের চেয়ে মিনি বাসের ভাড়া 10 পয়সা কম, এখানেও কিন্তু 10 পয়সা কমই হিসাবে ধরেছে, এখানেও কিন্তু 26% বাড়িয়েছে। এরপর যেটি বললাম যে সন্ধ্যার পরে যে বিআরডব্লিউটি এর সঙ্গে যে সিদ্ধান্ত হলো, সেখানে কিন্তু এই যে লঞ্চের যে ভাড়া সেটি কিন্তু 60 পয়সা বাড়ানো হয়েছে এবং এটি কিন্তু 35 ভাগ, অর্থাৎ এটাও কিন্তু অনেক বেড়েছে। যদিও সর্বনিম্ন ভাড়া এখানে 25 টাকা নির্ধারণ করা হয়েছে লঞ্চের, এটিও কিন্তু 18 টাকা ছিল। তো সব কিছু মিলিয়ে যেটি বলছিলাম যে বাড়তি যে একটি চাপের বোঝা বা সেটি কিন্তু আসলে সাধারণ মানুষের উপরই বর্তাচ্ছে। এবং লেমন, আপনি যেমনটা বলছিলেন যে তেলের দাম বেড়েছে 23 ভাগ, কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যেভাবে দেখাচ্ছিলেন এবং সর্বশেষ আপনি লঞ্চের ভাড়া দেখাচ্ছেন যে 35 ভাগ, এবং এর আগে মহানগর মিনি বাস 26 ভাগ, মহানগর বাসে 26.5 ভাগ এবং দূরপাল্লায় 27 ভাগ। তাও ধরেন আপনি হচ্ছে ডিজেল এবং কেরোসিনের কথা বলে তারা বাড়ানোর কথা বলছে, কিন্তু অন্যদিকে সিএনজি চালিত যে যানবাহনগুলো রয়েছে সেই ক্ষেত্রে তারাও কিন্তু দাবি তুলেছে যে আসলে বাড়বে। তাদের যুক্তিটা আসলে কোথায়? আপনি তো দেখতেই পাচ্ছেন, রাজধানী ঢাকার কথাই বলে, আমরা যেহেতু ঢাকায় আছি, ঢাকার কথা একদম নিজের চোখে যেটা দেখেছি, ঢাকায় কিন্তু কোনো বাস নেই। তার মানে কি ঢাকায় সব বাসই ডিজেলে চলে? একদমই না। বেসরকারি একটি সংস্থা যাত্রীদের অধিকার নিয়ে কাজ করে, যাত্রী কল্যাণ যারা কাজ করে, তারা কিন্তু বলে তাদের যে একটি পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে আছে যে রাজধানী ঢাকার যে আমরা যদি বলি যে সিএনজি চালিত বাসের সংখ্যা 95%। অর্থাৎ এর আগে যখন সিএনজি গ্যাসের দাম বাড়ানো হলো, তখন কিন্তু এই বাস মালিকরাই সে সময় তাদের ভাড়া বাড়িয়ে নিয়েছে, কারণ তখন বলা হয়েছে যে একটা বড় অংশ গ্যাসে চলে। ঠিক এখন যখন তেলের দাম বাড়ানো হয়েছে,
একই কথা কিন্তু তারাই বলছেন। এবং আজকে কিন্তু তাদের পক্ষে বলা হয়েছে মাত্র 2%, বাস মালিক কর্তৃপক্ষ যেটি বলেছে সংবাদ সম্মেলনে, মাত্র 2% বাস সিএনজিতে চলে, কিন্তু পরিসংখ্যান বলছে এটা 95%। আমি 95 বাদই দিলাম, সেটা 90 বা 80% হতে পারে, কিন্তু আমরা কিন্তু রাস্তায় বাস দেখি না। ওইদিকে বিআরটি এর পক্ষ থেকে কিন্তু আজকে ব্রিফিং স্পষ্ট বলা হয়েছে যে সিএনজি চালিত বাস সেটি কিন্তু যে ভাড়া বাড়বে না। এখন একই রুটে একইভাবে একই ব্র্যান্ডের বাস চলছে, কোনোটা তেলতে কোনটা সিএনজিতে। এটি আসলে আমি যখন একজন যাত্রী হিসাবে বসবো, আমি তো সিলিন্ডার চেক করে বসবো না যে এটা সিলিন্ডারে চলছে না তেলে চলছে। সেখানে আসলেই একটা সমন্বয়হীনতা হবে, বা সেখানে সব যাত্রীর পক্ষে এটা করা সম্ভব হবে না। কাজেই যাত্রীদের যে বেশি ভাড়ার চাপ, সেটা মানে যেটা বোঝা যাচ্ছে যে এটা সিএনজি চালিত বাসের ক্ষেত্রেও যারা তেলে চলছে তাদের ক্ষেত্রেও একই দুর্ভোগই কিন্তু তাদের পোহাতে হচ্ছে। এবং যে দুর্ভোগের কথা বলতে আসলে এই যে গত 3 দিন শুক্র, শনি এবং আজকে রবি, সারা দিন কিন্তু আসলে মানুষের দুর্ভোগের একদম চরমে ছিল। এই সামান্য ডিস্টেন্স 50 টাকার ভাড়া তাদের 150 টাকা 200 টাকা দিয়ে যেতে হয়েছে। এ নিয়ে সহকর্মী সাতিলা শারমিনের একটি রিপোর্ট রয়েছে, সেটি দেখে আসবো এখন। পণ্য পরিবহনের বাহনে ঠাঁই নিয়েছেন স্বল্প আয়ের মানুষ। নানান প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতে এখানেও হুড়োহুড়ি। উত্তরা থেকে আসছি, 40 টাকা ভাড়া, পিকআপের টাকাও যারা কুলিয়ে উঠতে পারছেন না, তারা রওনা হয়েছেন হেঁটে। আছেন শিক্ষার্থী, চাকুরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, এমনকি অসুস্থ রোগীও। হসপিটালে যাবো, একটা ইনজেকশন দিতে হবে, টিকা দিতে হবে। চেঞ্জও যে ভাড়া বলতেছে, এখন রিক্সা দিয়ে ওই পার থেকে আমরা যাব। যানবাহন নাই, এখন কি করবো, আসতে হবে, ডাক্তার দেখাইতে হবে। খুব কষ্ট করে আসছি, 100 টাকার ভাড়া আজকে 1000 টাকা খরচ গেছে। সিএনজি চালিত অটোরিকশা, রিকশার ভাড়া হয়েছে দ্বিগুণ। ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেলের চালকরা সুযোগ বুঝে সাধারণের কাছ থেকে বাগিয়ে নিচ্ছেন কয়েক গুণ বেশি পয়সা। জীবন জীবিকার প্রয়োজনে নিরুপায় সাধারণের কণ্ঠে ঝরছে ক্ষোভ। যেখানে 50-60 টাকা বাস ভাড়া লাগে, সেখানে এই পাঠা উবারে করে আমাদের 300-400 তারও বেশি টাকা আমাদেরকে দিয়ে যাওয়া লাগতেছে। যেতে ভোগান্তি, আসতে ভোগান্তি। ভাড়া অনেক বেশি যাচ্ছে, এরপরে আপনার ওই পরিমাণ টাকা পয়সা আমার কাছে নাই। গণপরিবহন বলতে একমাত্র সরকারি মালিকানাধীন বিআরটিসি। খুব কম মানুষই স্থান পাচ্ছেন সেখানে। কোনো যানবাহন পাওয়া যাচ্ছে না, বাস উঠাচ্ছে না, দ্বিগুণ দামে ভাড়া চাচ্ছে। একমাত্র ভরসা বিআরটিসি যে বাসগুলো, সেখানে কিন্তু সবাই প্রতিযোগিতায় পেরে উঠছেন না। আর যারা আছেন, যাদের সামর্থ্য আছে, তারা হয়তো সিএনজি চালিত অটোরিকশা বা অন্যান্য যানবাহন করে দূর পাল্লায় ছুটছেন। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই, তারা কিন্তু পায়ে হেঁটে রওনা হচ্ছেন গন্তব্যে। সাধারণ এই সরকারি যে কর্মদিবস, সেই কর্মদিবসে মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। লেমন, আমরা তো মানুষের কষ্ট এবং দুর্ভোগের চিত্রটা দেখলাম, এবং রাস্তায় কোনো যানবাহন নেই তেমনটাই দেখলাম, এবং ধর্মঘটের কথা উঠে আসছে। কিন্তু মজার এবং হাস্যকর একটি বিষয় হচ্ছে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি এবং সাবেক নৌমন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতা, তিনি বলছেন যে আসলে মালিক শ্রমিক নাকি ধর্মঘট ডাকেনি। তারই সুরে আবার বিআরটিএ চেয়ারম্যানও বলছেন কেউ ধর্মঘট ডাকেনি। এটাই আসলে যেটা বলছিলেন, ধর্মঘটটা তাহলে যেমন ডাকলোটাকে, এটাই আসলে মজার বিষয়। আপনি যাদের কথা বললেন, শাহজাহান খান তিনি যেমন বলছিলেন যে মালিক শ্রমিক কেউ ধর্মঘট ডাকেনি, একই সুরে কথা বললেন বিআরটিএর চেয়ারম্যান, যখন তার পাশে মালিক পক্ষের লোকজন বসা, তিনি তাদের পাশে বসিয়েই তিনি বললেন যে এই ধর্মঘটটি কেউ ডাকেনি। কিন্তু যখন তারপরে আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বললাম, তাদের কাছে যখন জানতে চাইলাম আসলে ধর্মঘটটা ডেকেছে কে, যেহেতু এখন ধর্মঘট প্রত্যাহার করার একটা বিষয় রয়েছে, তাদের দাবি মেনে নেওয়া হয়ে গেছে, তখন তিনি বললেন যে এই ধর্মঘটটা স্থানীয়ভাবে রাজশাহী, খুলনা, বরিশাল যে এলাকা থেকে দূরপাল্লার ছেড়ে আসার কথা তারা ছাড়েনি, গাবতলী থেকে কোনো বাস ছাড়েনি, বা সায়দাবাদ থেকে কোনো বাস, স্থানীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে। এরপরে আমরা আনুষ্ঠানিকভাবে বা আমরা অর্থাৎ মালিক পক্ষ তারা তাদের সমর্থন দিয়েছেন। তার মানে ধর্মঘটটা সরাসরি হোক বা অন্যভাবে হোক তাদেরই নিয়ন্ত্রণে ছিল, এবং তারা বলেছেন যে আমরা এই মুহূর্তে প্রত্যাখ্যান করছি। যেহেতু তারা কিন্তু একদিক থেকে বলছেন, সরাসরি না বলেও তারা কিন্তু স্বীকার করেছেন ধর্মঘটটি তাদের মাধ্যমেই এসেছে, কিন্তু উপরে আমাদের যে বিষয়গুলো আছে, যেমন যে বিআরটি চেয়ারম্যান তিনি বললেন যে ধর্মঘট ডাকা হয়নি। তো আসলে এগুলো নিয়েই আসলে সবশেষ যদি আমরা একটু দেখি, এই যে লঞ্চ মালিকদের যে বৈঠকটি ছিল মতিঝিলে, সেখানেও কিন্তু আমরা দেখলাম কয়েকবার বিআইডব্লিউটিএ তাদের মানাতে চেষ্টা করলো যে হ্যাঁ, এবং শেষ পর্যন্ত কিন্তু মালিক পক্ষেরই কথাটা রয়ে গেল এবং বহু গুণে ভাড়াটা বাড়লো। এবং বিআরটিও একই কাজ করেছে এবং অন্যান্য সংগঠন এবং কর্তৃপক্ষ তাদের কাছেই সমীহ হলো।
সেক্ষেত্রে এই যে কয়েকদিন পর পর এমন যে ভাড়া বাড়ে এবং কর্তৃপক্ষ তাদের কাছেই নতজানু হয়, এক্ষেত্রে আসলে সমাধানটা কোথায়? জনগণের পক্ষে বা সাধারণ মানুষের এই হেনস্থার পক্ষে আসলে কথাটা বলবে কে? সমাধানটা আসলে যেহেতু তারা একটা যুক্তি দেখাচ্ছে, এই যে তেলের দাম বৃদ্ধির যে একটা কারণটা দেখাচ্ছে, এইটি আসলে 15 টাকা এক লাফে বাড়িয়ে হঠাৎ করে বাড়িয়ে, জানি আমাদের আন্তর্জাতিক একটা বাজারের সঙ্গে সমন্বয়, কিন্তু এটি যদি একটু ধাপে ধাপে বাড়ানো হতো তাহলে কিন্তু মানুষের উপর হঠাৎ করে এই চাপটা পড়তো না, বা তারাও এত বড় দাবি নিয়ে আসতো না যেটা নেগোসিয়েশন করতে 7 ঘন্টা 8 ঘন্টা লেগে যায়। তো এই বিষয়গুলো যদি একটু খেয়াল রেখে, অর্থাৎ সাধারণ মানুষের দিকে একটু যদি খেয়াল রেখে এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়, তাহলে মনে হয় সিদ্ধান্ত অবশ্যই যুগোপযোগী সিদ্ধান্তগুলো নিতে হবে, কিন্তু সেটি যেন মানুষের উপর একবারে বোঝা হয়ে না পড়ে, সেগুলো হয়তোবা একটু ভেবে দেখা উচিত। লেমন, আপনাকে ধন্যবাদ। চলমান গণপরিবহন ধর্মঘট এবং ভাড়া বাড়ানোর বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ লেমন। এদিকে ভাড়া বাড়ানোর দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ট্রাক মালিক অ্যাসোসিয়েশন। বিকেলে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় ওই সংগঠনটি। ভাড়ার যে ধরনের সিস্টেমে আমাদের আছে সেটা তো কোনো মূল্য নির্ধারিত নেই, আমাদেরটা হলো ডিমান্ড ডিপেন্ডেন্ট বিজনেস। সুতরাং একটা নির্দিষ্ট ভাড়ায় আমরা যাইতাম, সেই ভাড়ার অংশ বাদ দিলে খরচের টাকায় যেটা আমাদের প্রফিট থাকতো সেটা এখন থাকছে না, যেহেতু ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়াতে ওইটা ওইদিকে চলে যাচ্ছে, যার জন্য আমাদের মালিকরা এবং আমাদের শ্রমিকরা আমরা গাড়ি চালাতে বিরত আছি এবং থাকবো। যতক্ষণ পর্যন্ত ডিজেলের এই মূল্য প্রত্যাহার করা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের পণ্যবাহী গাড়ি চলবে না। আওয়ামী লীগ দেশের মানুষকে উন্নত জীবনের স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে আর কখনো কেউ পেছনে টানতে পারবে না। রোববার স্থানীয় সময় লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের চ্যান্সেরি ভবনের সম্প্রসারিত অংশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রবাসীদের যথাযথ কূটনৈতিক সেবা দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। প্রবাসীদের যথাযথ সেবা দেওয়া, তাদের সমস্যাগুলি দেখা, তাদের দিকে নজর দেওয়া, এটাও যেমন দরকার। আর সেই সাথে সাথে বর্তমান যুগে আসলে আমাদের কূটনীতিটা শুধু রাজনৈতিক কূটনীতি না, এটা অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে, অর্থাৎ ইকোনমিক ডিপ্লোম্যাসিতে এটা পরিণত হয়েছে। সেখানে আমাদের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণ কীভাবে হবে, কিভাবে আমরা দেশকে আরও উন্নত করব, তার সাথে একটা আন্তর্জাতিক পরিধির সাথে সকলের সাথে একটা সম্মিলন ঘটানো, সেটাও একটা বিশেষ দিক। বাংলাদেশ আজকে আর পিছিয়ে পড়া দেশ না, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আর এই মর্যাদা ধরে রেখেই আমরা বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। সেদিকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। মানুষ এখন অনেক আশাবাদী, মানুষ এখন স্বপ্ন দেখে সুন্দর জীবনের। বাংলাদেশের মানুষের সামনে একটা উন্নত সমৃদ্ধ জীবনের স্বপ্ন, সেটা আমরা তাদের দেখাতে সক্ষম হয়েছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, আর কখনো বাংলাদেশকে কেউ পিছনে টানতে পারবে না। প্রায় 1 মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে গুলশানের বাসায় ফেরেন তিনি। এ সময় দলের নেতাকর্মীরা ভিড় করেন, তাদের উদ্দেশ্যে বেগম জিয়া হাত নেড়ে শুভেচ্ছা জানান। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, বায়োপসি রিপোর্টে তার শরীরে ক্যান্সারের উপাদান মেলেনি। কাজঘেরা গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিবাদন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দীর্ঘ 27 দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে রোববার সন্ধ্যায় নিজ বাসভবন ফিরোজায় ফিরেন তিনি। বেগম জিয়াকে এক নজর দেখতে তার নিবাস ফিরোজার প্রাঙ্গণ জুড়ে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতারা। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বেগম জিয়া। সুস্থ হয়ে তিনি ফিরতে চান জনগণের মাঝে। 27 দিন পর আজকে তিনি বাসায় ফিরে এসেছেন। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, তিনি এখন ভালো আছেন এবং তিনি আপনাদের সকলকে
তার জন্য দোয়া করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এরপরই তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানান, বায়োপসি রিপোর্টে বেগম জিয়ার শরীরে ক্যান্সারের কোনো উপাদান পাওয়া যায়নি। চিকিৎসকরা পুনরায় ওনাকে সুচিকিৎসার জন্য ওনার ফার্দার ম্যানেজমেন্ট এবং ফার্দার ফলো আপ এবং পরবর্তী চিকিৎসা একটি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স ডেভেলপ সেন্টার দেশের বাইরে যে কোনো ভালো কান্ট্রিতে, অর্থাৎ এটাকে বুঝতে হবে যে ওনার যে চিকিৎসা, এবারের চিকিৎসা সত্যিকার অর্থেই শি নিডস এ ভেরি গুড কোয়ালিটেটিভ মেডিকেল ট্রিটমেন্ট। তবে বেগম জিয়ার 10 সদস্যের মেডিকেল বোর্ড জরুরি ভিত্তিতে বিদেশের মাল্টি ডিসিপ্লিনারি হসপিটালে চিকিৎসার সুপারিশ করেছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক। গত 12ই অক্টোবর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে কিডনি, ফুসফুস, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বিদ্রোহের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, পরিবারের সঙ্গে ছিলেন বাড়িতে। তবুও 1977 সালে বিদ্রোহ দমনের নামে ফাঁসি দেয়া হয়েছে বহু সেনা ও বিমান সদস্যকে। এমন অভিযোগ সামরিক আদালতে বিচার হওয়া সেনা সদস্যদের পরিবারের। দীর্ঘ ৪৫ বছর পর সেই সময় ক্ষমতায় থাকা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন তারা। সকালে শহীদ মিনারে ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন দাবি জানান তারা। 1977 সালে অক্টোবরে সামরিক আদালতে বিচারের নামে ফাঁসি হওয়া স্বজনদের ছবি বুকে নিয়ে জড়ো হন শহীদ মিনারে। সামরিক আদালতে বিচার হওয়া কেউ ছিলেন বিমান সেনা, কেউ সেনা সদস্য। সত্য উদ্ঘাটন করতে হবে। পরিবারের সদস্যদের দাবি, একদিনের সামরিক আদালতে বিচারের ফাঁসি হওয়া 193 জনের পরিচয় পাওয়া গিয়েছিল, তবে সেই সংখ্যা 1143 জন। অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বলেন, ক্ষমতার লোভেই জিয়াউর রহমান বিনা বিচারে সেনা সদস্যদের হত্যা করেছিলেন। আপনি তো আনতে বলেছিলেন আকবর আলীকে, আমি তো নিয়ে আসছি স্যার আলী আকবরকে, নিয়ে আসতো ঝুলাই দাও। তাদের অভিযোগ, তড়িঘড়ি করে ফাঁসি দেওয়ার আগে আত্মপক্ষ সমর্থন কিংবা আইনজীবী নিয়োগের কোনো সুযোগই দেওয়া হয়নি। প্রিয়জনের কবরটা কোথায় দেওয়া হয়েছে সেটা শুধু একবার স্পর্শ করবেন, কিন্তু আমি যে জিনিসটা আসলে খেয়াল করি নাই, সেই সকল সন্তান যারা বাবা বলতে যাদের মানে স্মৃতি, বাবার স্মৃতি হলো তাদের রক্তাক্ত দেহটি। কমিশন গঠন করে ঘটনার জন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন সবাই। তাদের মরণোত্তর বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য অবশ্যই স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। জিয়াউর রহমান চেয়েছিল ঘড়ির কাঁটা আবার উল্টে দিতে, অর্থাৎ বাংলাদেশকে আবার পাকিস্তানে পরিণত করতে। খুনি জিয়া টেবিলে বসে নাস্তা খাইতে আর কাছে শহীদ করতে, আজকে 20 জনের ফাঁসি দিতে হবে, আজকে 16 জনকে দিতে হবে। অনুষ্ঠান শেষে বিচারের দাবিতে ক্যান্টনমেন্ট মুখী পদযাত্রা করেন সবাই। 1977 সালে 2 নভেম্বর ঢাকায় জাপানি বিমান ছিনতাইয়ের ঘটনায় সেই সময় ঘটা বিদ্রোহ দমনের নামে সামরিক বিচারে ফাঁসি দেওয়া হয়। তখন কারাদণ্ড ভোগ করেছিলেন সেনা ও বিমান বাহিনীর 2500 সদস্য। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জিয়াউর রহমান ৭ নভেম্বরের হত্যাযজ্ঞের উপর ভর করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির কাছে দেশ নিরাপদ নয়, তাদের রাজনীতি বিদেশ থেকে পরিচালিত হয়। সকালে তার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি উন্নয়ন চায় না, তারা চায় দেশ স্থবির হয়ে থাকুক, তারা চায় সাম্প্রদায়িক বিষ বাষ্প দেশ জুড়ে ছড়িয়ে পড়ুক। জেনারেল জিয়াউর রহমান ৭ নভেম্বরের হত্যাযজ্ঞের উপর ভর করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন। সৈনিকদের ব্যবহার করে মুক্তিযোদ্ধা অফিসার ও তাদের পরিবারের সদস্যদের রক্তের উপর দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি ধারায় প্রত্যাবর্তনের ভিত্তি রচনা করেন তিনি। বিএনপি জামাত জোট নিয়মিত এই দিনটিকে উদযাপন করে আসছে, অথচ এটি বাঙালি জাতির ইতিহাসের একটি কলঙ্কময় দিন, শোকের দিন, কান্না। কুমিল্লার পূজা মণ্ডপে হামলার ঘটনায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএস মঈনুদ্দিন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার 25 দিন পর রাঙামাটির সাজেক থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি।
13 অক্টোবর সকালে কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে দিতে যারা উস্কানি দিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সচিব মঈনুদ্দিন আহমেদ বাবু। শুরু থেকেই এমন দাবি ছিল পূজা উদযাপন কমিটির নেতাসহ প্রত্যক্ষদর্শীদের। ঘটনাস্থলের একটি ভিডিওতে তার প্রমাণও পাওয়া যায়। ঘটনার পর থেকেই বাবু পরিবার সহ পলাতক ছিল। শহরের মৌলভীপাড়ায় তার বাড়িতে গিয়ে দেখা যায় তালা ঝুলছে। ঘটনার 25 দিন পর পুলিশ তাকে রাঙামাটির সাজেক থেকে শনিবার রাতে গ্রেফতার করে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও পূজা মণ্ডপে ভাঙচুর ও সহিংসতার 2টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম নামে আরও 2 জনকে। সাজেক থেকে গ্রেফতার ওকে আমরা কোর্টে পাঠিয়ে দেবো আজকে। অবশ্যই 7 দিনের রিমান্ড চাইবে। এর আগে এই ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছিল পুলিশ। ইকবাল সহ 4 আসামিকে 3 দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কমিউনিটি ক্লিনিকে করোনার গণটিকা কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। ক্যাম্পেইনের দ্বিতীয় দিনেও কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে 500 জনকে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া সম্পন্ন হলেই 2022 সাল থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে। রোববার সকাল 9টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হলেও ভোর থেকে কমিউনিটি ক্লিনিকগুলোতে ভিড় করতে থাকেন সাধারণ মানুষ। কর্মদিবসেও নানা শ্রেণী পেশার মানুষ আসেন টিকা নিতে। নিজ এলাকায় করোনার টিকা নিতে পেরে সময় ও অর্থ সাশ্রয় হয়েছে বলে জানান টিকা গ্রহণকারীরা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তারা। একই সঙ্গে এ কার্যক্রম আরও কয়েকদিন বাড়ানো হলে বেশি মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে বলে জানান তারা। অন্য কোনো ভেজাল হচ্ছে না, সুস্থ হয়েছে একবার সফলভাবে। আইসাতে দেশে ভালো হয়েছে, দূরে যেতে হচ্ছে না। কোটি টাকা দেন তাও করতে পারবেন। এটা সরকার যে উদ্যোগ নিচ্ছে আমাদের জন্য ভালো, গরিবদের জন্য খুবই উপকার হচ্ছে। দূরে যাইতে হলো না, আর খুব সুস্থভাবে টিকাটা দিলাম। সদর হসপিটালে যাইতে আমাদের টাকাও লাগে এবং অনেক ঝামেলা হয়। এখানে অনেক সুন্দর পরিবেশে আমাদের এখানে টিকা দিচ্ছে। আমরা কৃষিকাজ করে আমরা দূরে যাওয়া অসুবিধা, এখানে তেলেস বাতাসে দিয়ে গেলাম, আধা ঘন্টা টাইম লাগলো না। টিকা কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করার জন্য কয়েকদিন আগে থেকেই প্রচারণা চলায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। যেসব এলাকায় এখনও কর্মসূচি চালু হয়নি সেসব এলাকায়ও পর্যায়ক্রমে চালু হবে বলেও জানান কর্মকর্তারা। গত কয়েকদিন যাবৎ কোভিড-19 টিকা সম্বন্ধে জনগণকে বোঝাতে সক্ষম হয়েছি, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে প্রচুর টিকা গ্রহীতার সংখ্যার আগমন হতেছে এবং আমরা শান্তিপূর্ণ এবং সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করতেছি। 6 নভেম্বর থেকে শুরু হওয়া এই গণটিকা ক্যাম্পেইন আগামী 12 নভেম্বর পর্যন্ত চলবে। আহসানুল করিম, সময় সংবাদ। পথ শিশুদের সাহায্যের নামে টাকা তুলে করা হতো আত্মসাৎ। রাজধানীর 70টি স্পট থেকে প্রতিদিন 1.5 থেকে 2 লাখ টাকা ওঠানো হতো। অবশেষে গোয়েন্দা জালে ধরা পড়েছে প্রথম অক্ষর ফাউন্ডেশন নামে একটি এনজিওর 2 শীর্ষ কর্মকর্তা। শিশু কল্যাণের কথা বলে 7 বছর ধরে এমন প্রতারণা করে আসছিল ওই প্রতিষ্ঠানটি। বুলবুল রেজা রিপোর্ট। অসহায় ও সুবিধা বঞ্চিত পথ শিশুদের খাবারের জন্য অর্থ সহায়তা চাইছেন এই তরুণ। প্রথম অক্ষর ফাউন্ডেশন নামের একটি সংগঠনের স্বেচ্ছাসেবক তিনি। একটি দলে থাকে 4 থেকে 5 জন। শপিং মল, ট্রাফিক সিগন্যাল কিংবা বিভিন্ন সড়কে পথচারীদের কাছ থেকে টাকা তুলতে দেখা যায় তাদের। 2014 সালে যাত্রা শুরু সংগঠনটির। উদ্দেশ্য ছিল পথ শিশুদের 3 বেলা খাবার জোগানো। পরিকল্পনা অনুযায়ী শুধু রাজধানীতেই প্রায় 600 স্বেচ্ছাসেবক নিয়োগ দেয় তারা। প্রতিষ্ঠানটিতে কাজ করা স্বেচ্ছাসেবকদের দাবি, প্রতিদিন তাদের সংগৃহীত টাকার পরিমাণ প্রায় 1.5 থেকে 2 লাখ। তবে এই টাকার 1 পয়সাও খরচ হয় না পথ শিশুদের পেছনে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও মহাসচিবের পকেটে চলে যায় 2/3 টাকা। বাকি টাকা ভাগ করে দেওয়া হয় স্বেচ্ছাসেবকদের। কালেকশন হওয়ার পরে আমরা যে অর্ধেক টাকাটা পাইতাম, ওই অর্ধেকটা কি আবার প্রথম অক্ষর ফাউন্ডেশনের মহাসচিব লিন্দা আর ইমন চৌধুরী, ওরা 2 জনের রাইকা দিত। হুমকির মাধ্যমে, আমাকে ব্ল্যাকমেলের মাধ্যমে এখানে কাজ করানো হয়েছে। তাদের দাবি, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে যারা সরে যেতে চেয়েছেন তাদের উপরই নেমে এসেছিল নির্যাতনের খড়গ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নারী স্বেচ্ছাসেবকদের মাসের পর মাস জোর করে অনৈতিক সম্পর্ক করতে বাধ্য করতেন। মুন্নি নামে একটা মেয়ে, তার সাথে রিলেশন, ইশিতা নামে একটা মেয়ে, সেম ম্যাক্সিমামটা এরকমের সবার সাথে রিলেশন। মনিকা নামে একজন ছিল,
ওই সারাক্ষণ ওই রুমেই থাকতো। অভিযোগের প্রেক্ষিতে প্রথম অক্ষর অফিসে অভিযান চালিয়ে চেয়ারম্যান ও মহাসচিবকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে কেউ তাদেরকে চ্যালেঞ্জ করলে করা হতো মারধর। এরকম কিছু ভিডিও এসেছে পুলিশের কাছে। ফিমেল ভলান্টিয়াররা রয়েছে, তাদের মধ্যে বেশ কিছু অভিযোগও রয়েছে, তারা ধর্ষণের শিকারও হয়েছে। সে সংক্রান্তে তারা হয়তো ধর্ষণ মামলা করতে পারে। তাদের নিজস্ব একটা চ্যানেল ছিল পিটিভির কিছু কার্ড ছিল, তাদের প্রায় 300 থেকে 400 কার্ড আছে। দেখাতো যে আমরা সাংবাদিক মানে কোনো রকম যেন প্রবলেমে না পড়ে। 7 বছরে কোটি কোটি টাকা পথশিশুদের নামে আত্মসাৎ করেছে কথিত প্রতিষ্ঠানটি। তাদের সম্পদের খোঁজে নেমেছে গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ট্রাক মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার না করায় দেশের আমদানি রফতানি বাণিজ্যে ধস নেমেছে। শূন্যের কোঠায় বন্দরের পণ্য ডেলিভারি সংখ্যা দেখা দিয়েছে জাহাজ এবং কন্টেইনার জটের। এদিকে পণ্যবাহী গাড়ি বন্দরে ঢুকতে না পেরে আর বের না হওয়ায় প্রতিদিন $150 কোটি ক্ষতির মুখে পড়ছে দেশের পোশাক খাত। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের আশেপাশে শত শত পণ্য বোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি লাইন ধরে রাস্তার উপর দাঁড়িয়ে আছে। পরিবহন ধর্মঘটের কারণে জাহাজে পণ্য তুলে দিতে বন্দরে ঢুকতে পারছে না, আবার বিদেশ থেকে আনা কাঁচামালও কারখানায় পৌঁছে দিতে পারছে না এসব যানবাহন। গড়ে বন্দর থেকে 3500-এর বেশি কন্টেনার ডেলিভারি হলো। গত 3 দিন ধরে ডেলিভারি একেবারেই বন্ধ। 3500-4000 করে কন্টেনার ডেলিভারি যেত, সেটা একদিক দিয়ে যাচ্ছে না, অন্য দিক দিয়ে জাহাজে শিপমেন্ট হচ্ছে না। সব মিলিয়ে ইয়ার্ডে এবং জাহাজে দুদিকে একটা স্থবিরতা বিরাজ করছে। টোটাল আমদানি রপ্তানির উপরের একটা বিরূপ প্রভাব পড়ছে এবং জাহাজের ওয়েটিং টাইম বেড়ে যাবে। সর্বোপরি চট্টগ্রাম বন্দরের উপরে একটা বিরূপ প্রভাব পড়বে। পরিবহন অচল অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তৈরি পোশাক খাত। বিজিএমইএ কর্মকর্তারা জানান এই বন্দর দিয়ে প্রতিদিন করে 1200 ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যানের মাধ্যমে 1500 টিউএস কন্টেনার পণ্য ডেলিভারি হয়। পাশাপাশি আরও 1500-এর বেশি এ ধরনের যানবাহনের মাধ্যমে 2000 টিউএস রপ্তানি পণ্য বিভিন্ন ডিপো থেকে বন্দরে পাঠানো হয়। এতে প্রতিদিন $150 মিলিয়ন ক্ষতির মুখে পড়ছে দেশ। কোনো কারণে যদি এটা আরও 2-3 দিন দেরি হয় তাহলে নির্ঘাত আমাদের আরএনজি সেক্টর একটা ক্ষতির সম্মুখীন হবে। আমাদেরকে ইয়ার শিপমেন্ট কাউন্ট করতে হবে অথবা ডিসকাউন্টে চলে যেতে হবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সচল রাখতে ধর্মঘটের পরিবর্তে বিকল্প কিছু সন্ধানের আহ্বান ব্যবসায়ী নেতাদের। যত তাড়াতাড়ি এটা সিদ্ধান্ত হয় ততই ভালো, কারণ আলটিমেটলি অর্থনীতির একটা ঝুঁকিতে পড়বে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বর্তমানে বন্দরে 37,000-এর বেশি কন্টেনার রয়েছে। শুধুমাত্র দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে কঠোর লকডাউনের মাঝেও 1 মিনিটের জন্য বন্ধ ছিল না এই বন্দরের কার্যক্রম। করোনা স্থবিরতা কাটিয়ে সব কিছু যখন স্বাভাবিক হয়ে আসছে, তখন 1 মাসের ব্যবধানে দুবার পরিবহন ধর্মঘটের কবলে পড়ল এই বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। জানুয়ারির মধ্যে বিসিবি কোচিং প্যানেলে আসতে পারে বড় ধরনের পরিবর্তন। টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়ার পরেই 7 ক্রিকেটারকে নিয়ে অনুশীলনে ব্যস্ত সময় পার করেন খালেদ মাহমুদ সুজন। এ সময় জাতীয় দলের ক্রিকেটার বাছাই কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জানালেন বিসিবির প্রস্তাবে দেশরা কোচ সালাউদ্দিনকে দেখা যেতে পারে সহকারী কোচের ভূমিকায়। ওরা অনেক ইয়াং, হয়তো বা ন্যাশনাল টিমে অবশ্যই ওরা একসময় খেলবে, অথবা এই সিরিজে খেলতে পারে, ইউ নেভার নো। বাট আমার কথা হচ্ছে যে একটা রেডি, একটা মানসিকভাবে তৈরি হওয়ার ব্যাপারটাও কিন্তু খুব জরুরি। পরিবর্তন হবে, ম্যাসিভ একটা চেঞ্জেস আসতেও পারে, সেটা কোন ফর্মেটে আসবে বা কী হবে সেটা তো বলতে পারবো না, বাট হইতে পারে, এরকম হতেও পারে। আমরা পাকিস্তানের সাথে কম্পিটিশন গড়ে তুলতে পারি। দেখেন, হারা জিতা ইজ পার্ট অফ দ্য গেম, বাট প্রসেসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের প্রসেসে কোনোখানে প্রবলেম হয়েছে বলে আমরা এরকম 1টা না 5টা ম্যাচ হারলাম বা আমরা পারফর্ম করতে পারি, আমরা জিতা খেলা হেরে গেছি। প্রসেসটাকে ঠিক করাটা আমার মনে হয় যে ভেরি জরুরি। আমরা চেষ্টা করতেছি, যদি ওটা সালাউদ্দিনের ব্যাপার যে আসবে কি নাই, আমরা চাই ওকে বাংলাদেশ সেটআপের সাথে নিতে আর কি, সোজা কথা হলো এটাই। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 3 দিন জনগণকে জিম্মি করে বাড়লো ভাড়া, বাসে উঠলেই দিতে হবে 10 টাকা, লঞ্চে 25, ধর্মঘট প্রত্যাহার। এখনও দাবিতে অনড় ট্রাক মালিকরা। দেশের মানুষকে উন্নত জীবনের স্বাদ দিয়েছে আওয়ামী লীগ, আর কেউ পেছনে নিতে পারবে না বাংলাদেশকে। লন্ডন দূতাবাসে ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী। এবং প্রায় 1 মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বায়োপসি রিপোর্টে ধরা পড়েনি কোনো জটিলতা। এ ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।